রাতের শেষের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি আমার দরজাটা খোলা। দরজা লাগাতে একদম মনে ছিল না, কিন্তু রাতে শোবার আগে আমাদের বাড়িতে আমাদের জামাই এসে আমার রুবি টেলিভিশন দেখছিল। অথচ জামাই আমাদের বাড়িতে আসার আগে মেয়েকে সঙ্গে করে আনেনি। জামাই একলাই এসেছিল। বাড়িতে তো আমি একলাই থাকি, আমার স্বামীও আবার বিদেশে থাকে। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটা মাত্র মেয়ে, তাকে আবার বিয়েও দিয়েছি। এটাই প্রথম মেয়ে, এটাই শেষ। কিন্তু হঠাৎ করে সেদিন জামাই আমাকে দিনের বেলা বলছিল, আম্মু, বাড়িতে আমার একদম ভালো লাগছে না, তাছাড়া আজ কয়দিন মনটাও ভালো নেই, ভাবছি আপনাদের ওখানে গিয়ে একটু ঘুরে আসবো। আমি তাই আসতে বলেছিলাম। রাতে খাওয়া দাওয়া শেষে জামাই আমার রুমে বসে হিন্দি সিরিয়াল দেখছিল। গরমের সময় আমি একটু মোটাসোটা মানুষ, তাই রুমের ফ্লোরে গায়ের রেডি দিয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু জামাই কখন রুম থেকে বেরিয়ে গেছে তাও জানি না। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের কাপড়গুলো ঠিক অগোছালো হয়ে আছে, যেন হালকা পাতলা। ওদিকে দরজাটা কোনো রকম মেলে আছে। ঘুম ভেঙে উঠে এখন নিজেকে ফলো করে দেখলাম আমার আসলে কোনো কিছুই ঠিক নেই, সবকিছু যেন একটু ব্যতিক্রম। লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলে একটু বাথরুমে গেলাম। এখন দেখি, না, কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু ঘটছে। তাহলে এরকম হবে কেন? এখানে কেমন স্যাঁতসেঁতে ভেজা ভেজা, তাছাড়া আমার সবকিছু কেমন যেন পরিবর্তন। না জামাইবাবু, না, এটা আমি কি ভাবছি? এটা ভাবতে ভাবতে খুবই খারাপ লাগলো। আমি দেখলাম তাই হবে না কেন? হয়তো আমি গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিলাম। সে আসলে কেন এটা করলো আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে কি সে আমার সঙ্গে? না, ব্যাপারটা একটু জাস্টিফাই করা দরকার। তারপরে আমি জামাইবাবুর রুমের সামনে গেলাম। পাশের রুমে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার দরজায় নক করতেই ডাক দিতে সে উঠে বলল, কিছু বলবেন? আমি বললাম, হ্যাঁ। তুমি কখন আমার রুম থেকে বের হয়েছ? সে বলল, কেন? আমি তো একটা সিনেমা দেখতে দেখতে ভারী মজার জায়গায় আটকে গিয়েছিলাম, তাই একটু আপনার রুম থেকে বের হতে দেরি হয়েছে। আমি আসলে 3টের দিকে আপনার রুম থেকে বের হয়ে আসছি। আমি বললাম, তাহলে তুমি 3টের সময় আমার রুম থেকে যেহেতু বের হয়েছ, আমাকে ডেকে আনোনি কেন? দরজাটা আলগা, তাছাড়া সবকিছুই কেমন যেন অগোছালো। আসলে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না গি। তখন জামাই বলল, আপনি এমন করছেন কেন? যা হবার হয়েছে। আমার মনের পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি একটা সিনেমা দেখছিলাম, তারপরে দেখলাম লাইটটা জ্বালানো থাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, তাই লাইটটা বন্ধ করেই আমি সিনেমা দেখছিলাম। আমি বললাম, ভালো কথা, তুমি সিনেমা দেখছো, টিভিটা বন্ধ করে আবার চলে আসছো, ভালো। কিন্তু আমার এই হাল হলো কি করে? সে মুচকি হেসে বলল, আপনি এত কিছু ভাবার দরকার নেই, যা হবার হয়েছে ভালোই হয়েছে। আপনি এখন প্রায় রাতের কিছু অংশ বাকি আছে, ঘুমিয়ে পড়ুন, সকাল হোক কাল বলবো। আমিও বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। ভোরবেলা তো নিজের কাছে কেমন যেন লাগলো। ভাবলাম, তাহলে কি জামাইবাবু আমার সঙ্গে সত্যি সত্যি এটা যা হবার হয়েছে? আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে সবকিছু বুঝতে পারলাম যে একটা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যা হয় ঠিক সেটাই আমার সঙ্গে যেন আমার এরকম মনে হচ্ছিল। এটা আমি শিওর। তারপরে আমি ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু মনের মধ্যে একটা কথাই সবসময় ঘুরপাক খাচ্ছিল। তাই বলে জামাইবাবু আমাকে না বলে আমি ঘরের ভেতর গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, তাই বলে সে এই সুযোগে এটা? না, এটা মেনে নেওয়ার নয়। সে আমার বড় আদরের জামাই, একটা মেয়ে শখ করে বিয়ে দিয়েছি। জামাইটা অবশ্যই দেখতে শুনতে বেশ লম্বা, হ্যান্ডসাম ছিল, খুবই দর্শনী। অথচ আমার স্বামী ওদিকে বিদেশে থাকে। আমি ঠিক বুঝতে পারছি না। আর সেও হঠাৎ করে দিনের বেলা আমাকে ফোন করে বলল, শাশুড়ি আম্মা, আপনাদের বাড়িতে আমি গিয়ে 2 দিন থেকে আসব। তাহলে তার মনের মধ্যেও এসব চলছে। যাক, যা হবার হয়েছে। কি সব বাজে চিন্তা করছি? নিজের মনের কাছে কেমন যেন একটু লাগলো। আমি হালকা পাতলা খুব ভোরে আবার একটু ঘুমিয়ে গেলাম। তারপরে সকাল হলো, পাখির কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেই আমি সকালের নাস্তা তৈরি করতে লাগলাম। জামাই বাড়িতে এসেছে, একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করলাম, তাকে নাস্তা পরিবেশন করলাম। সেও ঘুম থেকে উঠল, উঠে বলল, আমি আগে স্নান করব। আমি বললাম, স্নান পরে করবে, তোমরা তো গ্রামের ছেলেরা, দুপুরে স্নান করা অভ্যাস তোমাদের।
তো হঠাৎ এত সাত সকালবেলা স্নান করতে হবে কেন? বলল, ও আপনি বুঝবেন না মা, আমার ভালো লাগছে না। অনেক রাত জেগে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছি, তাই শরীরের মধ্যে ম্যাচ ম্যাচ করছে। একটু স্নান করে এসে তারপরে আপনার নাস্তা খাবো। তখন আমি ঠিক ধরে নিলাম, হ্যাঁ তাহলে আমি যা ভাবছি এটাই ঠিক। আসলে রাতে আমি একা অবস্থায় ঘুমিয়েছিলাম। মোটাসোটা মানুষ তো, ফ্যানটা ছেড়ে পাখার বাতাসে বেশ ঠান্ডায় বড় প্রশান্তিতে একটু ঘুমিয়েছিলাম। গভীর ঘুমিয়েছিলাম। আর এই ফাঁকে সে, তাই তো বলি, আমার গায়ের কাপড়গুলো সব অগোছালো হয়ে এভাবে আছে কেন? যাই হোক, জামাইবাবু স্নান করে এসে বলল, আমাকে নাস্তা দিন কি? তার সামনে নাস্তা পরিবেশন করলাম। সেও নাস্তা খেয়ে বলল, শোনেন, আমি আপনাদের বাড়িতে আরও 2-4টা দিন থেকে যাব। আমি বললাম, ঠিক আছে। এমন করে বলছো কেন? আমি কি তোমাকে না করছি? আর শোনো বাবা, আমার মেয়েকে যে করে নিয়ে আসলে না, তুমি একলাই আসলে। ও তো বেশ কয়েকদিন হলো তোমাদের বাড়িতে গেছে, অনেক দিনই আসে না। ওকে সঙ্গে নিয়ে আসলেই তো পারতে। জামাই বলল, না, ওকে সঙ্গে নিয়ে আসলে তো আর আমার কাজ হাসিল হবে না। আমি বললাম, কিসের আবার তোমার কাজ হাসিল করতে আসছো বাবা? তুমি আমার বাড়িতে বলল, ও আপনি বুঝবেন না আম্মা, পরে বুঝতে পারবেন। নেন, আপনিও নাস্তা খান আমি বললাম, না, আমি কিছু মুখে দেব না। আগে তুমি বলো, কেন এরকম মুহূর্তে আমার সঙ্গে? আমি রাতের ব্যাপারটা ঠিক আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। সত্যি করে বলতো, তুমি কেন আসছো আমাদের বাড়িতে? মেয়ের সঙ্গে কি কোনো ঝগড়া বা মন ক্ষুণ্ণ হয়েছে? বলল, সেটা আসলে আমি আপনাকে বলতে চাচ্ছি না, কিন্তু না বলেও আর পারছি না। উইসে বড় হাঁক ছেড়ে কথাটা যেন বলল। আমি বললাম, হ্যাঁ বল, কি হয়েছে মেয়ের সঙ্গে? বলল, আপনার মেয়ে রূপে গুণে বেশ সুন্দরী, তাছাড়া হাত পা উঁচু, লম্বা, মোটাসোটা, আপনার মতোই। তবে আপনার চেয়ে বেশি সুন্দরী হতে পারেনি অবশ্য। আপনার মেয়ে তো একটাই। আফসোস কি জানেন আম্মা, এখন আপনি আমার শাশুড়ি, আপনাকে এই কথাটা বলতেও আমার লজ্জা হচ্ছে। তবুও যে বলতেই হবে, না বললে সমাধান হবে কি করে? আমি বললাম, আচ্ছা বাবা বল, আমি শুনছি। কি হয়েছে তোমাদের? কোনো টাকা পয়সার ঝগড়াঝাটি? নাকি আমার মেয়ে তোমার কাছে দামি কোনো কিছু সবসময় আপত্তি করে? জামাই বলল, না, এসবের কোনো কিছুই না। আমি বললাম, তাহলে আবার ওর সঙ্গে কিসের এমন মন ধরাকসাক্ষী তোমার? বলল, সেটাই তো প্রবলেম। সেটাই তো মুখে আসছে, কিন্তু বলতে পারছি না। আমি বললাম, দেখো, মনের মধ্যে নিজের কষ্ট চাপা রাখলে কিন্তু তার কোনো সমাধান হয় না। যেমন অসুখ হলে যদি রোগের কথা গোপন কর, তাহলে ডাক্তার তো তোমার ঠিক ওষুধ দিতে পারবে না, রোগ সারবে না। ব্যাপারটা আমাকে খুলে বলো বাবাগু। তখন সে বলল, দেখেন কি করে বলি, তবুও বলছি। আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন কত বছর হলো আপনি বলেন তো? আমি বললাম, কেন? এই প্রায় 1 বছর হতেই চলছে। তাছাড়া তোমার শ্বশুর মেয়েকে বিয়ে দিয়ে তারপরে বিদেশ গেছে। প্রায় তো 1 বছর হয়ে গেল। তখন জামাই বলল, হ্যাঁ, তাহলে ধরুন এই 1 বছর। এই 1 বছরের মধ্যে আজ পর্যন্ত সে আমাকে তার স্ত্রী হিসেবে যোগ্য করে ওঠেনি, বা সে সেইভাবে ইচ্ছা পূরণ করেনি, বা সে পারে না। তার মধ্যে কি সমস্যা আমি জানি না। আমি বললাম, এটা আবার কেমন কথা বাবা? আমার মেয়ে তো যথেষ্ট কলেজে পড়া মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম। ও তো যথেষ্ট সাবালিকা হয়ে গেছে। তবে কেন এসব বলছো আমি ঠিক বুঝলাম না। তো জামাই বলল, এটাও আমি বুঝলাম না। সে হাত পা উঁচু লম্বা একটা মেয়ে, তার তো কোনো কিছুতেই সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমার আসলে প্রতিদিন ধরেন আমার রুমে 2-3 বার। প্রথমে আমি শুরু থেকেই আপনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে প্রত্যেক রাতে 2-3 বার লাইট জ্বালানোর অভ্যাস ছিল, কিন্তু ইদানিং একবার লাইট জ্বালালে আর লাইট জ্বালাতে দেয় না। সে শুধু বলে, আমার ডিস্টার্ব হয়, ভালো লাগে না। এত লাইটের আলো, এত বারবার ভালো লাগে না। কিন্তু আমাদের 2-3 বারের আগে রুমে লাইট জ্বালালে আমার ভালোই লাগে না, অন্ধকারটা ভালো লাগে না। সমস্যাটা এখন আপনি বুঝে নিন। আমি আর বলতে পারলাম না। যা হোক, আমি ঠিক বুঝে ফেললাম। বললাম, তাই তো ওকে সঙ্গে করে নিয়ে আসতে। তোমার মুখ থেকে সমস্যার কথাটা তো শুনলাম। ওর সঙ্গে ব্যাপারটা আমি একটু আলোচনা করে দেখতাম। সমস্যা হলে তার জন্য চিকিৎসা আছে, ডাক্তার আছে। কি হয়েছে না হয়েছে বাবাগু, আর এই সব কষ্ট মনের মধ্যে চাপা দিয়ে একটা ছেলে এমনিতেই নষ্টের দিকে চলে যায়। আসলে ছেলেরা কেন নষ্ট হয়?
ঘরের বুড়া যদি স্বামীকে ঠিকঠাক তার নিজের ইচ্ছা পূরণ করতে না দেয়, তার সব কথা মেইনটেইন না করে চলতে পারে, তাহলে কি একটা ছেলে বাধ্য হয়ে কোনো পতিতালয়ে যায়, কোনো বাইজিখানায় যায়, কোনো পল্লীতে যায়, অথবা কোনো পরকীয়া আসক্ত হয়? সমাজের কিছু পুরুষ শুধু তার ঘরের স্ত্রীর কারণেই নষ্ট হয়ে যায়। আর আমিও দেখছি আমার মেয়ের কারণেই হয়তো তোমার মনের মধ্যে এত কষ্ট। তুমি তো পারতে কোথাও অন্য কোনো সহযোগিতা নিতে, অন্য কিছু একটা করতে। কারণ তুমি একটা দর্শনদারী যুবক ছেলে। তাই বলছি, দেখো বাবা, আমাদের বাড়িতে যেহেতু আসছো, তোমার শ্বশুরও বাড়িতে থাকে না, তা আমাদের বাড়িতেও কিন্তু একটা গার্ডিয়ান দরকার। আমার আর ছোটবর আগে পিছে কোনো ছেলে মেয়েও নেই। তাই বলছিলাম, যদি তুমি আরও কয়েকটা দিন এখানে থাকো, তোমার মনটাও ভালো হতো। আর ব্যাপারটা আমি মেয়ের সঙ্গে মোবাইলে ফোন কলে আলাপ করে জেনে নেব আর সমাধান দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ তুমি ওর সঙ্গে কোনো অশান্তি না করে এখানে কয়েকদিন থেকে যাও। তোমার কোনো আপত্তি আছে? জামাই হেসে দিয়ে বলল, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমি তো ওটাই চাচ্ছিলাম। আপনি আবার কোনো সংকোচ করবেন কিনা সেটাই ভাবছিলাম। খুঁজেন জামাই আমার কথা শুনেই আনন্দে উৎফুল্ল হয়ে গেল। তার এই সব কিছু আচার আচরণে যেন রাতের এই ব্যাপারটা আমি একদম 100% শিওর হচ্ছি। হ্যাঁ, তাহলে সে ঠিকই, মানে আমি যা ভাবছি সেটাই হয়েছে। ঠিক আছে। আমি তো ঘুমের ঘরে ছিলাম, তো কিছু একটা অনুভব করতে পারিনি। কিন্তু আজ বেটা দেখি তোর কি হয়েছে, মনে মনে ভাবতে লাগলাম তুই কতটা কি হয়েছিস, তোর বাহাদুরিটা আমি দেখেই ছাড়ব। কিসে এত কম? পরে তোর আর আমার মেয়ের কাছে কিসে এত তোর মন খারাপ হয়, তার এত কিছুর থেকে কত বাকি। তুই বাহাদুরি হয়েছিস। মনের কাছেই তো প্রতিজ্ঞা করলাম, জামাইকে সেবা করতে লাগলাম। নাস্তা শেষে জামাইয়ের হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, নাও, এই টাকাটা নাও। সারাটা দিন এই শহরের যেখানে সেখানে যেতে ইচ্ছা ঘুরে ফিরে তারপরে বাসায় ফিরবে। ততক্ষণে আমি দুপুরে রান্না বান্না সেরে সংসারের অগোছালো কাজগুলো সেরে নেই। আর তুমি 1 সপ্তাহ কমপক্ষে এখানে থেকে যাও, দেখি আমি সমাধান করতে পারি কিনা তোমাদের ব্যাপারটা। জামাই হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তো সেটাই চাচ্ছিলাম। আর যে কারণেই আপনাদের বাড়িতে আমার আশা। আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে, তুমি যাও, একটু ঘুরে ফিরে আসো। অনেকদিন আসা হয় না তোমার। তবে দেরি করো না ফিরতে। আবার বলল, ঠিক আছে গি। তারপরে জামাইয়ের জন্য আমি দুপুরের খাবার আয়োজন করে অপেক্ষা করছিলাম। জামাই শহর থেকে ফিরতে ফিরতে ঠিক বিকেল বেলায় ফিরল। তখন প্রায় 4টে বেজে গেছে। জামাইকে ফোন দিলে ও ফোনটা রিসিভ করে না। হঠাৎ সে বাড়িতে চলে আসলো। আমি বেশ চিন্তিত ছিলাম। কি হলো? সে কি আমাকে না বলে বাড়িতে চলে গেল? মেয়েকে ও দেখে ফোন করছিলাম। মেয়ে বলল, কই, তোমার জামাই তো তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলেই গেছে। বাড়িতে তো এখনো ফেরেনি। আমি তখন চিন্তা করলাম, হয়তো শহরের কোথাও না কোথাও আড্ডা দিচ্ছে। জামাই যখন বিকেলে ফিরল, জামাইয়ের হাতে একটা শপিং ব্যাগ আমাকে ধরিয়ে দিয়ে বলল, আম্মা, ব্যাগটা হাতে নিন। আর এর মধ্যে আমার পছন্দের কিছু আপনার জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি। সেটা আপনি ব্যবহার করবেন। আমি বললাম, আমার জন্য আবার তুমি কি আনতে গেলে? আমি কি ছোট আছি? আর কি বা কিনেছ? শাড়ি কাপড়। বলল, সেটা তো আছেই, পাশাপাশি আরও কিছু আছে। আমি বলতে পারবো না। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তো তুমি আগে খাওয়া দাওয়া সেরে নাও, যাও হাত মুখ ধুয়ে এসো। জামাই কলপাতরে গিয়ে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে তারপরে খাওয়ার জন্য বসল। আমি তাকে খেতে দিয়ে আমার রুমে এসে শপিং ব্যাগটা খুলেই দেখি কি সুন্দর জোড়া সুতের শাড়ি, পিওর খাঁটি সুতের শাড়ি। তার নিচে দেখলাম অনেকগুলো হরেক রকম রঙের অন্তর্বাস, ব্রা, অনেক রঙের। চিন্তা করলাম, ও এটার মাপ জানল কি করে? আর সে জামাই মানুষ, এটাই বা কেন কিনতে গেল? তাই বলে আমার জন্য? অবাক হয়ে গেলাম। তাকে বলতেও আমার লজ্জা ছিল, বলতে পারছিলাম না কি করে কথা বলব যে এটা আনছো কেন? মাপ পেয়েছ কোথায়? জেন সঠিক মাপটা নিয়ে এসেছে। হ্যাঁ, 30B। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু শপিং ব্যাগের তলায় দেখি আমার ব্যবহারের ওই ছাদের উপর রেখে দেওয়া পুরনো একটা ব্রার স্যাম্পল নিয়ে চলে গিয়েছিল। হয়তো সে লুকোচুরি করে এটা নিয়ে গিয়েছিল যাতে আমি বুঝতে না পারি। তখন বুঝলাম ব্যাটা তাহলে ওখান থেকে এটা নিয়ে গেছে। তাহলে তার সবকিছু মিলিয়ে আমি এখন পুরোপুরি 100% শিওর। হ্যাঁ, রাতে আমি যেটা অনুমান করছি এটাই সঠিক। হয়তো তার মনের মধ্যে এসব কি চলছে, আর মেয়ের সঙ্গে তার সংসার জীবনে কি হয়েছে না হয়েছে, কেন এসব হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। চাচা, দিনকাল আমারও ভালো লাগছিল না।
আমার বিয়ের পরে আমার স্বামী সেই থেকে বিদেশে। কিন্তু বিদেশ থেকে স্বামী 3 বছর পর পর ছুটিতে আসে, 2-3 মাস থাকে, আবার চলে যায়। এর মাঝখানেই আমার মেয়েটা জন্মেছিল। কিন্তু আমার রূপযৌবন, চেহারার ছটা এখন পর্যন্ত যে সেই যুবক যুবতীর ন্যায় আছে, কিছুই কমেনি। আমার জামাইবাবু এদিকে বাড়িতে এসে আবার মেয়ের বদনাম করছে, মেয়ে পারে না। ঠিক আছে, আমিও তার দেখে নেব। এটা ভেবে মনের কাছে খুব কৌতুকাশ্চর্য হতে লাগলাম। তাই বলে সে আমার জন্য এসব কিছু কেন? আর এত টাকা? আমি তো তাকে হাতখরচ 1000 টাকা দিলাম। ওকে কাছে এসে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাবা, তোমাকে 1000 টাকা দিলাম যে হাত খরচ করবা, তুমি এতগুলো টাকা দিয়ে দামি দামি পোশাক কিনছো কেন? বলল, আপনি কি সবগুলো দেখছেন? আমি বললাম, না, আমি উপরে এসেই 2টা ভালো সুতের শাড়ি দেখে খুশি হয়েছি। আর আছে কেন? আর কি আছে? কিছু আছে, জামাই বলল, আমি জানি না। ওর মধ্যে যা আছে সবগুলো আজকে আপনি পরবেন এবং সুন্দরভাবে সাজগোজ করবেন। আপনাকে আজকে আমি দেখব যে আপনার মেয়েকে দেখতে সুন্দর লাগে না, আপনাকে দেখতে সুন্দর লাগে। আমি হেসে দিয়ে বললাম, এটা আবার কেমন কথা বাবা? মানে আমি তো যা আছি আছি, তবে আমার মেয়েও তো যথেষ্ট সুন্দরী। কেন? আমার মেয়েকে তো আর পছন্দ হয়নি? আমার মেয়ের চেহারা দেখে তুমি খুশি হওনি? বলল, হ্যাঁ, আপনার মেয়েকে আমি পাওয়ার পরে ভীষণ খুশি হয়েছি। কিন্তু দাম্পত্য জীবনে যখন সংসারের পা রাখলাম, তার অনেক কিছুতেই আমি খুশি না। হয়তো আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিনে আপনার মেয়ের সঙ্গে তার ডিভোর্স বা ছাড়াছাড়ি হয়ে যেত। কিন্তু আমাদের একটা মানিজ্য তো আছে। আমি একটা মানি ঘরের ছেলে, তাই সেদিকে তাকিয়ে একটু ধৈর্য ধারণ করেই আছি। চেষ্টা করলাম, হয়তো মানুষ আস্তে আস্তে তার নিজের অসম্ভবকে সম্ভব করে তোলে, সেটা সময়ের সঙ্গে পরিবর্তন হয়। তাই হয়তো ধৈর্য ধারণ করে আছি। হয়তো আপনার মেয়ে একসময় ঠিক হয়ে যাবে। মানে আমার যদি লাগে 3 বার, সে 1 বার খাওয়ায়। মানে বলে যে আর পারবো না, জোরহাত, এটা সেটা, নানান অজুহাত। বা সে বিরক্ত বোধ করে। তার মধ্যে এসব কোনো ইচ্ছা বা চাহিদা কিছুই নেই। এই জন্য আমার ভালো লাগে না। সমানে সমানে না হলে কি আর হয়? আমি কি কোনো কিছুতে কম আছি বলুন তো? আমি বললাম, না, তুমি তো এক রাজপুত্রের মতো। তবে আমার মেয়েও তো বাবা কম না। কিন্তু কেন যে তুমি এসব বলছো, আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, ব্যাপারটা আমি মা হিসেবে যতদূর সমাধানের দরকার মেয়ের সুখের জন্য খুব তাড়াতাড়ি এটা সমাধান করব। তুমি চিন্তা করো না। তবে সে কয়দিন তুমি আমাদের এখানে থাকবে? ঠিক আছে, বলল, ঠিক আছে আম্মা। তবে আমি আশা করি আপনি খুব দ্রুত এটা সমাধান করবেন। ততদিন কিন্তু আমি আপনাদের বাড়ি থেকে যাচ্ছি না। আমার একদম ভালো লাগছে না। আপনি কি চান যে আমি কোনো পল্লীতে বা কোনো পরস্ত্রীর কাছে অথবা কোনো বন্ধুদের সঙ্গে বাজে কোনো কিছু বা পরকীয়া আসক্ত হয়ে যাই? আমি বললাম, না, আমি তো তা কখনো চাই না। সেদিকে তো তুমি নিজেকে খুব অট্ট রাখছো, এজন্য তোমাকে বলছি তুমি এখানে কয়েকটা দিন থাকো। তখন বলল, হ্যাঁ, তা যদি না চান, আমার ভালোই যদি চান, তাহলে আপনাদের বাড়িতে কয়েকটা দিন থাকার সুযোগ দিন। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আম্মা গো। আমি বললাম, সেটা আবার কি? বলল, দেখেন, আপনার মেয়ের মুখ থেকে শুনেছি বা আপনার কাছ থেকেও জেনেছি, আপনার শ্বশুর আপনাকে সেই নতুন বুকাল থেকেই বাড়িতে রেখে বিদেশে আছে বছরের পর বছর। আপনি কেমন করে থাকেন? কতটা ধৈর্যের মেয়ে আপনি বলুন তো? এ যুগের মেয়েরা কেউ স্বামীকে ছেড়ে এভাবে যুগের পর যুগ থাকে? আমি বললাম, সবাই তো আর একরকম না। তুমি যেমন বলছো, তুমি মানে ঘরের ছেলে। আমার বাবারও একটা মানিজ্য তো আছে। আমার বাবা ওই আমাদের গ্রামের 50 জনের মধ্যে 15 জনের বিচারপতি, 5 গ্রামের বিচারপতি। সে অনেক মানুষের কাছে খুব বর্বর মানে সম্মানের একজন পাত্র। আর তার মেয়ে আমি। আমার দ্বারা যদি স্বামীর ঘর ছেড়ে দেওয়া বা এখানকার কোনো কিছু মানুষ জানতে পারে, তাহলে আমাদের ইজ্জত থাকবে। তাই ধরো, মনের কাছে সবকিছু সুখ বিসর্জন দিয়ে স্বামীর সংসার ধরে পড়ে আছি। শ্বশুর শাশুড়ি মারা গেছে। আমার মেজ শাশুড়ি আর একটা ছোট দেবর, তারা আলাদা আলাদা সব বিয়েশাদি করে আলাদা বাড়ি করে সংসার করছে। এই যে তোমার শ্বশুর বিদেশে টাকা দিয়ে যে 5টা রুম বিশিষ্ট ছাদওয়ালা গেট করে একটা বাড়ি করছে, তাছাড়া তার ব্যাংক ব্যালেন্স যা করেছে যথেষ্ট। ভবিষ্যতে তোমাকেও এই টাকা পয়সা দিয়ে কিছু একটা করে দেবে। আমার তো আর সন্তানাদি কিছু নেই কি? তখন জামাই বলল, হ্যাঁ, সেটা আমিও জানি। তবে আমি বলছি আপনার সুবিধার কথা, অসুবিধার কথা। আপনি কেমন করে থাকেন শুনেন আম্মা। সময়কে কাজে লাগান। এই সময় জীবন থেকে একবার যা হারিয়ে ফেলছেন, তা কিন্তু আর কখনো ফিরে পাবেন না।
কারণ আপনার রূপযৌবনের জেছাটা একসময় সময়ের সঙ্গে সঙ্গে এই রূপের বাহার সবকিছু একদম হারিয়ে যাবে, রসা চলে যাবে, কিছুই থাকবে না। তখন আপনার মন চাইলেও আর কখনো সেই আগের মতো কোনো কিছু তৃপ্তবোধ করে উপলব্ধি করতে পারবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার শাশুড়ি, আর কি বলবো, তবু বলতে বাধ্য হচ্ছি। আপনি যতটা ধৈর্যশীল মেয়ে স্বামীর সংসারে ধরে এভাবে দিনের পর দিন নিজের রূপযৌবন, জীবন সবকিছুকে বিসর্জন দিয়ে পড়ে আছেন, কিন্তু আমার শ্বশুর, মনে রাখবেন, সে একজন ছেলে মানুষ, সে কিন্তু পড়ে নেই। বিশ্বাস করুন, সে সিঙ্গাপুরে থাকে। সেখানে সবকিছু মানে ফ্রি চলাফেরা, সেখানকার কালচারটা। সেখানে থাকায় অনেক কিছুই সম্ভব। মনে রাখবেন, তার প্রয়োজনের তাগিদে সে সবকিছুই সব সময় মিটিয়েই চলছে। তাই সে অভাবটা নিজের মধ্যে রাখছে না, ফিল আপ করে। আপনার কাছ থেকে সে দূরে আছে। অথচ আপনি দিনের পর দিন প্রতীক্ষার পর প্রতীক্ষা যেন চাকটারের মতো চেয়ে আছেন 3 বছর কবে পূর্ণ হবে, তারপরে আমার শ্বশুরমশাই বাড়িতে আসবে, 2 মাস থাকবে, আর সেই 2 মাস স্বামীকে নিয়ে সংসার করে আবার স্বামীকে ছেড়ে দেবেন। এটা কোনো জীবন হলো? আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি আসলে এটা ঠিকই বলেছ। আসলে আমি দিনের পর দিন অপেক্ষা করতে করতেই যেন আমার জীবন থেকে 2টো যুগ হারিয়ে গেল।